আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আমাদের সেশনটা শুরু করে দিলাম। ওস্তাদে এর আগে আপনারা অনেক অনেক সেশনস দেখেছেন এবং যে টেকনোলজি কিন্তু খুব দ্রুত আগাচ্ছে, তার সাথে সাথে নতুন নতুন টপিকও আসলে আমাদের অ্যাড হচ্ছে। সো তারই ধারাবাহিকতায় এবার আমরা একটু কথা বলা শুরু করব বেসিক্যালি প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে। প্রোডাক্ট ম্যানেজমেন্টের অনেকগুলো স্পেক্টস আছে, সেখান থেকে আমরা বেসিক্যালি আলোচনা করব। অ্যান্ড এই লাইভটা একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন ওস্তাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং প্রোডাক্ট ম্যানেজার্স কমিউনিটি ওস্তাদ এই গ্রুপ থেকে আপনারা দেখতে পাচ্ছেন। সো প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, ফিল ফ্রি টু আস্ক এনি কোশ্চেন ইন দ্য কমেন্ট সেকশন, বিকজ দিস ইজ এ ভেরি গোল্ডেন অপরচুনিটি ফর ইউ টু আস্ক your question to an industry expert, দেশের কিংবা দেশের বাইরে। সো যাতে করে আমরা সবাই মিলে একসাথে শিখতে পারি এবং জানতে পারি। অ্যান্ড অফকোর্স একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে কে কোথা থেকে জয়েন করেছেন, এবং প্রোডাক্ট ম্যানেজমেন্টে যদি কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং আপনারা জানেন যে আমরা প্রোডাক্ট ম্যানেজমেন্ট সিরিজ অফ আসলে ডিসকাশন করতে থাকবো। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের তো প্রথম সেশন। আমি খুবই এক্সাইটেড আজকের এই সেশনটার জন্য। আমার নাম সৌরভ, আমি ওস্তাদ ওয়ান অফ দ্য কো-ফাউন্ডার্স। আপনারা হয়তো আমাকে দেখে থাকবেন। আগে একটু বলে রাখি, আই এম নট এ প্রোডাক্ট গাই। অপারেশনসের খাতিরে, অপারেশন চালানোর খাতিরে টুকটাক বা বলতে পারেন কিছুটা প্রোডাক্টের সাথে ইনভলভ, ডিজাইন বলেন বা প্রোডাক্ট ম্যানেজমেন্টের সাথে কন্টেন্টের দিক থেকে আমার কাজ করতে হয় প্রোডাক্টের। বাট আই এম নট এ ট্রুলি প্রোডাক্ট গাই। বাট আমার ওই ছোট এক্সপিরিয়েন্স থেকেই চেষ্টা করব যে ভালো কিছু ইনসাইটস যাতে আমরা তুলে নিয়ে আসতে পারি। আজকে আমাদের সাথে আছেন খুবই স্পেশাল একজন গেস্ট, শাতমান রহমান ভাইয়া। তিনি সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার হিসেবে বর্তমানে আছেন কিস্টোন এডুকেশন গ্রুপের সাথে। এবং আমি জানি যে আপনারা আমার কথা শুনতে আসেন নাই, সো আমি স্ক্রিনে শাতমান রহমান ভাইয়াকে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? কেমন আছেন সৌরভ ভাইয়া, কেমন যাচ্ছে? এই তো ভাই আলহামদুলিল্লাহ বেশ ভালো যাচ্ছে, সবকিছুই মোটামুটি ভালোই যাচ্ছে আর কি। এবং আমরা বছরটাও শেষ করতেছি এই আর কি, হোপিং বেস্ট ফর দ্য নিউ ইয়ার এই আর কি। Absolutely. সো No, so ভাই, this is a completely new chapter for Ostad. So definitely all the very best wishes from me to Ostad as well. যে যাতে করে আপনারা এই প্রোডাক্ট ম্যানেজমেন্ট সিরিজটাকে আরো বড় করতে পারেন। মানে anything and any way if I am able to help out in this process, I feel myself to be considered to be as a lucky person on that perspective. শিওর ভাই, অ্যান্ড উই আর রিয়েলি গ্রেটফুল টু ইউ বিকজ আমাদের প্রোডাক্ট গাই ফাহিম ভাই হ্যাজ টকড হাইলি অ্যাবাউট ইউ। উনি আপনার কাছ থেকে রেগুলার সাজেশনস বা কনসালটেন্সি নিয়ে থাকেন আর কি। অ্যান্ড উই আর রিয়েলি গ্রেটফুল টু ইউ ভাই। সো ভাই, we're gonna start. তো ফার্স্টেই যেভাবে আসলে আমরা শুরুটা করি আর কি, যে কোনো একটা সেশন, সেটা হচ্ছে ভাই একটু আপনার সম্পর্কে জানতে চাই। লাইক আপনার ব্যাকগ্রাউন্ড কি ছিল, কিভাবে প্রোডাক্ট ম্যানেজমেন্ট সেক্টরটাতে আসা, একটু যদি ভাই আমাদের সাথে শেয়ার করতেন। এই জায়গায় একটু অডিয়েন্স উদ্দেশ্যে বলে রাখি যে শাতমান ভাইয়া হ্যাজ অ্যান এক্সপেরিয়েন্স অফ অ্যারাউন্ড 15 ইয়ার্স ইন দিস প্রোডাক্ট ম্যানেজমেন্ট। সো আবারও বলছি, গোল্ডেন অপরচুনিটি টু আস্ক এনি কোশ্চেন। সো শাতমান ভাই, একটু যদি আপনার ব্যাকগ্রাউন্ড যদি আমাদের সাথে শেয়ার করতেন, এন্ড হাউ ওয়াজ ইউর জার্নি? Of course, definitely. So, আমার নাম সাদমান। আমি originally I'm from Dhaka, Bangladesh, but বর্তমানে আমি উপসালা, সুইডেনে বসবাস করছি। আমি এখানে আসছি প্রায় 2 বছরের একটু বেশি হলো, প্রায় 2.5 বছরের মতো। আমার জার্নিটা পুরাপুরি ক্যারিয়ারটা বাংলাদেশেই শুরু বলতে পারেন। আমার ক্যারিয়ারটা শুরু হয় ডিজাইনে। আমি কম্পিউটার সায়েন্সে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি এবং ওই সময় পড়তেই আসলে ডিজাইনের প্রতি আমার ভালোবাসাটা জন্মায়, অ্যাসাইড ফ্রম প্রোগ্রামিং। সো তখন যেটা হতো যে আমি ডিজাইন নিয়ে আমার ক্যারিয়ারটাকে কিভাবে গ্রো করা যায় সেটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছিলাম, এবং দেন আই স্টাম্বলড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড অফ ইউএক্স ডিজাইন। সো আমি অ্যাজ এ ইউএক্স ডিজাইনার অনেক বছর কাজ করেছি ইন্ডাস্ট্রিতে। এবং বাট যখন আমি ইউএক্স ডিজাইনার হিসেবে কাজ করতে থাকলাম, আমি একটা জিনিস যেটা রিয়েলাইজ করলাম যে আসলে হোয়াট মোটিভেটস মি ইজ সলভিং ইউজার প্রবলেমস। এবং বাট whenever আমরা ইউএক্স ডিজাইনের কথাটা বলি, ইউএক্স ডিজাইন ডেফিনেটলি অ্যাড্রেসেস দ্যাট পার্ট, বাট একটা বড় অংশের ক্ষেত্রে যেটা রিয়েলাইজ করলাম যে a lot of my clients or the people that I was working with, তাদের কাছে আসলে প্রবলেম স্টেটমেন্টটা হয়ে গেল যে ভাই আপনি তো ডিজাইনার মানুষ, ক্যান ইউ মেক মাই ওয়েবসাইট লুক প্রিটি?
সো ঘুরে ফিরে ওই সৌন্দর্যের মধ্যে জিনিসটা আটকায় ছিল। I wanted to go kind of beyond that, so I started exploring যে what are some of the other roles that allows me to address user problems from the get go. So ওইভাবে সার্চ করতে করতে from UX design I move on to service design. দেখলাম যে সার্ভিস ডিজাইন ফিল্ডটা আসলে অতটা এখনো ডেভেলপড হয়ে ওঠে নাই, and then let's say about 10 years back I kind of moved into product management. এবং প্রোডাক্ট ম্যানেজমেন্ট পজিশনটাতে থাকা অবস্থায় মানে আমার বড় বড় কিছু স্টার্টআপের সাথে কাজ করার সুযোগ হয়েছে। যেমন যখন সেলবাজার.com থেকে এখানেই.com হয়, ওটা আমাদের হাত দিয়েই হয়। তারপরে সামওয়্যার ইন ব্লগে আমার কাজ করার এক্সপেরিয়েন্স আছে। আম এরপরে গ্রামীণ ফোনে আমি জয়েন করি এবং গ্রামীণ ফোনের বেশ কয়েকটা প্রোডাক্ট যেগুলো আপনারা এখন দেখছেন সেই প্রোডাক্টগুলো নিয়ে আসলে কাজ করার এক্সপেরিয়েন্স হয়েছে। যেমন জিপি মিউজিকের লঞ্চ, বায়োস্কোপের লঞ্চ, তারপরে হচ্ছে ফ্লেক্সি প্ল্যান বলে একটা অ্যাপ ছিল গ্রামীণ ফোনের, ওইটার লঞ্চ, এবং এরপরে মাই জিপি অ্যাপের লঞ্চ, এবং মাই জিপি অ্যাপ মানে 0 ইউজার থেকে 10 মিলিয়ন ইউজার পর্যন্ত নিয়ে যাওয়া। সো গ্রামীণ ফোনে একটা বড় সময় আমার ডিজিটাল টিমে এটা নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। এবং এর পরবর্তীতে আমি আমার যখন কোভিড হিট করলো তখন আই রিয়েলাইজ যে আসলে দিস ইজ আ গুড টাইম টু আপস্কিল মাইসেলফ, এবং আমি মাস্টার্স করার উদ্দেশ্যে এখানে আসি। এবং আমি তখন হিউম্যান কম্পিউটার ইন্টারঅ্যাকশন HCI তে মাস্টার্স করি, এবং আমার এই বছরের মাঝামাঝি জুনের দিকে আই কমপ্লিটেড মাই মাস্টার্স। এর পাশাপাশি আমি আসলে যখন এখানে আসি আমি চাকরি নিয়ে আসার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। সো এখানে আমি অ্যাজ আ সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার হিসেবে ফিশ ব্রেইন, একটা ইমাজিন ইনস্টাগ্রাম ফর অ্যাংলার্স আর কি, মেছোদের ইনস্টাগ্রাম বলতে পারেন। সো এরকম একটা অ্যাপ নিয়ে আমি কাজ করার সুযোগ হয় 2 বছরের মতন। তারপর very recently after graduation I joined Keystone Education Group, which is actually world's largest education marketplace বলতে পারেন। সো এখানে আমাদের প্রায় 110 মিলিয়ন ইউজার্সরা ইউজ করে মান্থলি। যেমন ধরেন মাস্টার স্টাডিজ, ব্যাচেলার স্টাডিজ, অনলাইন স্টাডিজ .com থেকে শুরু করে এরকম টোটাল আমাদের মোর দেন 550 ওয়েবসাইটস আছে। সো প্রতিটা ওয়েবসাইটের সার্চ এন্ড ডিসকভারি পার্টের অ্যালগরিদম নিয়ে কাজ করা এবং সার্চ এন্ড ডিসকভারি নিয়ে কাজ করা হচ্ছে মূলত আমার কাজ। আর এছাড়া পার্সোনাল লাইফে আমার একটা ছোটখাটো ব্যান্ড ছিল। আমরা বেশ কয়েক বছর মিউজিক করেছি। আমার ব্যান্ডের নাম ছিল ওল্ড স্কুল। আমি আজ রাতে কোনো রূপকথা নেই এই গানটা মানে বানানোর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, এবং আমি ওল্ড স্কুলে তবলা বাজাতাম এবং ব্যাকআপ ভোকাল দিতাম। তা এর পাশাপাশি হচ্ছে যে I'm a married man, so alhamdulillah I've been happily married for over 10 years now, এবং আমাদের টুইনস আছে, একটা ছেলে একটা মেয়ে। They will turn 6 this December. So that's all about me. ভাই থ্যাঙ্কস। অ্যান্ড ওই ওল্ড স্কুলের পার্টটা হচ্ছে ভাই আমি জানতাম না, অ্যান্ড এটার জন্য আসলে আমার এক্সাইটমেন্টটা আরো বেড়ে গেছে আর কি। ওকে, Thank you আমি very much. একটা কোশ্চেন আপনাকে করব রিগার্ডিং মিউজিক এন্ড প্রোডাক্ট ম্যানেজমেন্ট, এটা পরে, এখন না। আচ্ছা, অবশ্যই, অবশ্যই। সো ভাই যেহেতু আজকের সেশনটা আমরা হচ্ছে বেসিক্যালি প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে করছি বা প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে করব, সো ফার্স্টেই, এবং এটা আমাদের একদম প্রথম একটা সেশন আর কি, এর আগে ওস্তাদের অডিয়েন্স হয়তো প্রোডাক্ট ম্যানেজমেন্টের সাথে ওইভাবে পরিচিত হয় না, জাস্ট অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্য যে ভাই প্রোডাক্ট ম্যানেজমেন্ট এই বিষয়টা আসলে ভাইয়া কি, এন্ড এটা আসলে মানে একটা কোম্পানির জন্য বা একটা স্টার্টআপের জন্য, টেক কোম্পানির জন্য আসলে কেন প্রোডাক্ট ম্যানেজার খুবই একটা কি রোল প্লে করে আর কি, এটা যদি একটু ভাইয়া আমাদের সাথে যদি শেয়ার করতেন। অফ কোর্স ভাইয়া। সো প্রোডাক্ট ম্যানেজমেন্টটাকে আমি মানে অ্যানালজি ওয়াইজ অনেক বেশি লেটস সে প্যারেন্টিং এর সাথে অ্যানালজিটাকে অনেক বেশি আই উড সে যে এটাকে আমি রিলেট করাই। এটার পিছনে বড় কারণটা হচ্ছে যে আসলে একটা প্রোডাক্ট আসলে একটা টেক কোম্পানির একটা বাচ্চার মতনই বলা চলে। যে একটা টেক কোম্পানি দে মেক আ প্রোডাক্ট, দে বিল্ড আ প্রোডাক্ট। যেমন ওস্তাদ একটা প্রোডাক্ট, রাইট? সো এই প্রোডাক্টটা আসলে একটা প্রবলেমকে সলভ করে। কোন একটা প্রবলেম যেটা ইউজার্সরা ফেস করতেছে সেই প্রবলেমটাকে সলভ করার উদ্দেশ্যেই আসলে এই প্রোডাক্টটাকে তৈরি করা হয়। এবং একটা প্রোডাক্ট ম্যানেজারের দায়িত্বটা হচ্ছে অনেকটা যে দে আর দ্য ফাদার এন্ড মাদার, দে আর দ্য প্যারেন্টস অফ দ্য প্রোডাক্ট আসলে। সো এই প্রোডাক্টটা যখন একদম নেসেন্ট স্টেজে থাকে, যে যখন প্রোডাক্টটা মাত্র তৈরি করা হচ্ছে থেকে শুরু করে প্রোডাক্ট একটা সাকসেসফুল প্রফিটেবল বিজনেসে চলে যাচ্ছে, এই যে পুরো জার্নিটা হয়, ঠিক দিস জার্নি ক্যান বি ভেরি মাচ সিমিলারলি মানে attuned to how our parents
ডিল উইথ আস গ্রোয়িং আপ আসলে, যে কিভাবে মানে অ্যাজ আ প্যারেন্ট তারা আমাদের সাথে আমাদের গাইড হয়ে, আমাদের কোচ হয়ে, দে কাইন্ড অফ হেল্প আস গ্রো আপ, আমাদেরকে হাঁটতে শিখায়, কথা বলতে শিখায়। ঠিক একইভাবে একটা প্রোডাক্ট ম্যানেজার একটা প্রোডাক্টকে আসলে পৃথিবীর সামনে চেনায় প্রথমত। সো এই প্রোডাক্ট মার্কেট ফিটটাকে তৈরি করায়, এবং এরপরে যখন এই প্রোডাক্টটা মানুষজন কিভাবে ব্যবহার করছে, কি করলে প্রোডাক্টটা আরো ভালো হবে, সেটা নিয়ে সে সবসময় ব্যস্ত থাকে। সে সবসময় দ্যাট ইজ দেয়ার সর্ট অফ লাইক লেটস সে কোর থট প্রসেস। সো এইটাই আসলে মূলত মানে প্রোডাক্ট ম্যানেজমেন্টের হার্ট বা কোর। বাট এই কথাটা তো অনেক হাই লেভেল হয়ে গেল। এবার যদি আমি একটু টেকনিক্যালিটিতে ড্রিল ডাউন করি আসলে, সো প্রোডাক্ট ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা ইন্টারডিসিপ্লিনারি রোল যেখানে আসলে ৩টা ডিসিপ্লিন একসাথে মার্জ করে যায়। বিজনেস, টেকনোলজি অ্যান্ড ডিজাইন। সো এই ৩টা ডিপার্টমেন্ট অথবা এই ৩টা লেটস সে এরিয়া যখন একসাথে মার্জ করতেছে, দ্যাট এরিয়া ইজ বেসিক্যালি প্রোডাক্ট ম্যানেজমেন্ট। তার মানে একটা সাকসেসফুল প্রোডাক্ট ম্যানেজারের আসলে বিজনেস অ্যাকিউমেন্ট থাকে, টেকনোলজিক্যাল নো হাউ থাকে, এবং ডিজাইন সম্পর্কে অ্যাটলিস্ট বেসিক অ্যাস্থেটিক্স ধারণাটুকু তারা রাখে। বাট এট দি এন্ড অফ দ্য ডে একটা প্রোডাক্ট ম্যানেজারের সবচেয়ে বড় পার্ট হচ্ছে যে দে আর দ্য ভয়েস অফ দ্য কাস্টমার। সো তারা আসলে থ্রু টেকনোলজি, থ্রু বিজনেস, থ্রু ডিজাইন, কাস্টমার যারা কিনা অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটাকে ইউজ করছে, এই ইউজার বা কাস্টমারদের ভয়েস হিসেবে, তাদের অ্যাডভোকেট হিসেবে মানে কোম্পানিকে রিপ্রেজেন্ট করে আসলে। সো দ্যাট ইজ হোয়াট প্রোডাক্ট ম্যানেজার্স এন্ড প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইজ। ইয়েস ভাইয়া, ২ টা জিনিস আসলে ভাই খুবই মানে মেনশন করার মতো, যেটা আপনি মার্কিং বললেন। ১ নাম্বার হচ্ছে প্রোডাক্টটা দুনিয়ার আলো দেখে এই প্রোডাক্ট ম্যানেজারের হাত দিয়ে, অ্যান্ড দুনিয়ার আলোটা আসলে দেখলেই হয় না, ওদের ভয়েস হিসেবে কাজ করে হচ্ছে এই প্রোডাক্ট ম্যানেজাররা, মানে ইউজার বা যারা কাস্টমার্স থাকে, যাদের প্রোডাক্টটা বেসিক্যালি হচ্ছে ইউজ করতেছেন আরকি। গ্রেট ভাই। অ্যান্ড ভাই, আমরা আশা করতেছি এখন আস্তে, আস্তে হচ্ছে আমাদের মেইন টপিকের দিকে চলে যাব। আপনারা যারা অডিয়েন্সরা দেখছেন, আমি কয়েকটা কমেন্টস একটু নিয়ে নেই এর মাঝখানে। ওকে, একজন জানিয়েছেন, জাস্ট নামটা দেখতে পাচ্ছেন। হ্যালো ভাইয়া, ওয়াচিং ফ্রম ঢাকা, বাংলাদেশ, রিয়েলি ইন্সপায়ারিং সেশন গোয়িং অন। মোহাম্মদ আজাদ ভাইয়া জানিয়েছেন ফ্রম দৌলতপুর, খুলনা। বাকিরা কে কোথা থেকে জয়েন করেছে আমাদেরকে কিন্তু জানাতে পারেন আপনারা। ওকে, আচ্ছা। সো ভাইয়া, আজকের আমাদের সেশনের টাইটেলটা দেওয়া ছিল বেসিক্যালি হচ্ছে প্রোডাক্ট ডিসকভারি। সো এই জায়গাতে একদম ফার্স্টে যদি একটু ভাই আপনাকে আসলে জিজ্ঞেস করি যে ভাই প্রোডাক্ট ডিসকভারি এই ব্যাপারটা আসলে ভাই কি, আমি নিজেও জানি না। সো যদি আপনার কাছ থেকে জানতে পারতাম যে প্রোডাক্ট ডিসকভারি কি, এবং মানে একইভাবে আমি সেকেন্ড কোশ্চেনটাই আপনাকে হচ্ছে করবো যে ভাই প্রোডাক্ট ডিসকভারি কেন আসলে এত বেশি ইম্পর্টেন্ট, এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। অফকোর্স, অফকোর্স। সো প্রোডাক্ট ডিসকভারি কি, এই জায়গাটাতে যদি আসি, সেটা হচ্ছে যে আসলে আপনি যে কথাটা বললেন বা আমার কথাটা থেকে যে অ্যানালজিটা টানলেন, যে একটা প্রোডাক্ট ম্যানেজার যখন একটা প্রোডাক্টকে ইন্ট্রোডিউস করছে, একটা মানে মানে লেটস সে এটা দিনের আলো দেখতেছে ইনফ্যাক্ট। সো এরপরে লেটস সে অ্যাজ আ চাইল্ড ইজ গ্রোয়িং আপ, প্যারেন্টসরা আসলে কি করে, প্যারেন্টসরা কনস্ট্যান্টলি বাচ্চাটাকে দেখতে থাকে, এবং বাচ্চাটার জন্য সামনে কি আছে, বাচ্চাটার জন্য সামনে কি করলে ভালো হবে, সেই জিনিসগুলাকে তারা লেটস সে ঠিক করার চেষ্টা করে, অথবা আইডেন্টিফাই করার চেষ্টা করে যে তাদের জন্য আসলে কোনটা ভালো, কোনটা খারাপ। এক্স্যাক্টলি এই ব্যাপারটাই হচ্ছে আসলে প্রোডাক্ট ডিসকভারি। এটার যদি আমি একটা এক্সাম্পল এভাবে দিয়ে বলি, সেটা হচ্ছে যে সাধারণত দেখা যায় যে কিছু কিছু প্যারেন্টসরা আছে যে যারা হয়তো দেখছে যে আমার বাচ্চা লেগো টাইপের অথবা মানে ব্লক স্ট্যাক করে খেলতে খুব পছন্দ করছে। এটা দেখে তারা দেখা গেল যে নেক্সট তার জন্য যে খেলনাটা কিনছে সেটা হচ্ছে তাকে হয়তো একটা বড় লেগো সেট কিনে দিচ্ছে, যাতে করে সে তার এই পার্টিকুলার স্কিলটাকে, যে এই যে বিল্ডিং ব্লক তৈরি করার যে স্কিলটা, এই স্কিলটাকে সে আরো লেটস সে বড় করতে পারে। সিমিলার টু দ্যাট এনালজি, এই সেম জিনিসটাকে মাথায় রেখে আসলে একটা প্রোডাক্ট ম্যানেজার অথবা একটা মানে গ্রুপ অফ প্রোডাক্ট ম্যানেজার, যেটা হচ্ছে প্রথমে প্রোডাক্টটাকে অবজার্ভ করে, যেভাবে বাচ্চাটাকে একটা প্যারেন্ট অবজার্ভ করে আসলে সেখান থেকে কিছু ইনসাইটস বের হয়ে আসে, যে প্রোডাক্টটা কারা ইউজ করছে, কিভাবে ইউজ করছে, আমরা যেভাবে চাচ্ছিলাম সেভাবে তারা ইউজ করতে পারছে কি পারছে না। এই ইনসাইট গুলা তাদেরকে কিছু এরিয়া দিচ্ছে যে আচ্ছা ঠিক আছে, বেসড অন দিস কারেন্ট ইনসাইটস আমার প্রোডাক্টটা আসলে সামনে
এরকম হইতে পারে। সো ইন অর্ডার টু আইডেন্টিফাই যে আসলে সামনে কোন দিকে যাবে, যেমন ওই যে প্যারেন্টের কথা যদি বলি, যে সে বেসড আপন দেখতেছে যে তার বাচ্চা লেগো টাইপের খেলনা দিয়ে বেশি খেলতেছে, সুতরাং তার জন্য নেক্সট টাইম যখন খেলনা কিনতে যাচ্ছে তার জন্য একটা লেগো খেলনা কিনে নিয়ে আসতেছে, রাদার দেন বাইং এ ডক্টর সেট অথবা একটা গাড়ি অথবা সামথিং লাইক দ্যাট। সিমিলার টু দ্যাট, ওয়েন একটা প্রোডাক্ট, তো একটা এটার একটা রেগুলার লাইফ সাইকেল থাকে এবং লাইফ সাইকেলের মধ্যে থেকে এটাকে ইটারেট করে করে বড় হতে হয়। সো এই ইটারেশনের জন্য what to actually do with the product, এই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করাটাই হচ্ছে আসলে প্রোডাক্ট ডিসকাভারি। এখন প্রশ্ন হচ্ছে যে প্রোডাক্ট ডিসকাভারি কেন প্রয়োজন? প্রোডাক্ট ডিসকাভারিটা এজন্য প্রয়োজন বিকজ অর এলস একটা প্রোডাক্ট বিকামস ইররেলেভেন্ট। আমরা এরকম অনেক প্রোডাক্ট আমাদের চোখের সামনে দেখি, যেমন ধরেন ফর এন এক্সাম্পল, যখন মাইস্পেস নামে একটা লেটস সে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ছিল, ঠিক একই সময়ে তার কিছুদিন পরেই ফেসবুক লঞ্চ হয়। এবং আজকে যদি আমরা মাইস্পেসে দেখি, মাইস্পেসে এক্সিস্ট করে না আসলে, নো ওয়ান ইভেন রাইটস এনি কন্টেন্ট ওভার দেয়ার, অথচ সবাই আমরা বিলিয়নস এন্ড বিলিয়নস অফ পিপল আর ইউজিং ফেসবুক। তাহলে এখন ওয়াই, একই তো প্রোডাক্ট দুইটা ছিল, দুইটাই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ছিল। ইনফ্যাক্ট যখন 2003 সালে ফেসবুক যখন প্রথম লেটস সে স্ট্যানফোর্ডে আসে, ওই সময় কিন্তু মাইস্পেসে প্রায় ফেসবুক থেকে 500 গুণ বেশি লেটস সে অডিয়েন্সেস ছিল। কিন্তু আজকে 2023 সালে দাঁড়িয়ে ফেসবুকের কাছে বিলিয়নস অফ ইউজার্স, মাইস্পেসে কেউই যায় না। কেন? এটা একটা বড় কারণ হচ্ছে প্রোডাক্ট ডিসকাভারি। কারণ হচ্ছে যে ফেসবুক কেপ্ট অন ইভলভিং বেসড আপন দ্য ইউজার্স নিড। আমাদের যে নিড গুলো থাকে কোন একটা প্রোডাক্টের সাথে, সেই নিড গুলো তো কনস্ট্যান্টলি ইভলভ করতে থাকে, সেই সেই নিড গুলো কনস্ট্যান্টলি চেঞ্জ হতে থাকে। কিন্তু আমরা যদি এই চেঞ্জ গুলাকে অ্যাড্রেস করতে না পারি, সেগুলোকে রাইটলি আইডেন্টিফাই করতে না পারি, দেন we become or our product becomes completely irrelevant. Hence product discovery is something, মানে it's as considered to be as like maintaining a lifeline. কারণ একটা প্রোডাক্টকে প্রপারলি সাস্টেইন করতে হলে ইট কনস্ট্যান্টলি নিডস টু ইটারেট, এবং এই ইটারেশনের কোনো অল্টারনেটিভ নাই। মানে টাইম অ্যান্ড টাইম এগেইন এভরি কোম্পানি, এভরি ডিফারেন্ট টাইপ অফ ইউজ কেসেস আমাদেরকে এই ব্যাপারটাকে একদম ক্লিয়ার করে দিয়েছে যে এনি প্রোডাক্ট, not just even tech products, even FMCG goods and all the others, they also keep on need to iterate. এবং এই ইটারেশন করার জন্য আসলে মানে আমি তো চাইলেই কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আচ্ছা ঠিক আছে ওকে ভার্সন 2 বানাইতে বসে গেলাম। ব্যাপারটা তো এতটা সোজা না। ব্যাপারটা হচ্ছে যে you have to build your next iteration based off of certain insights. Where do you get those insights? You get those insights through the product discovery process. So এই প্রোডাক্ট ডিসকভারি করার জন্য there are a lot of frameworks available. অনেক রকমের ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েজ ইউজ করে আসলে লেটস সে প্রোডাক্ট ডিসকভারিটা করা যায়। গুগল যেমন ডিজাইন স্প্রিন্ট ইউজ করে, এছাড়া কিছুদিন আগে পর্যন্ত পিএলজি প্রোডাক্ট লেড গ্রোথ একটা ফ্রেমওয়ার্ক ছিল, যেটা কিনা খুবই ওয়াইডলি অ্যাকসেপ্টেড এন্ড পপুলার ছিল। সেরকম এখন যেই মানে স্পেশালি ইন 2022 2023 অনওয়ার্ডস, এখন হচ্ছে কন্টিনিউয়াস ডিসকভারি হ্যাবিটস বাই টেরেসা টরেস। দিস ইজ অ্যান অ্যামেজিং বুক, এবং এই পার্টিকুলার ফ্রেমওয়ার্কটা এখানে অপরচুনিটি সলিউশন ট্রি নামে একটা লেটস সে প্রোডাক্ট ডিসকভারি ফ্রেমওয়ার্ক টেরেসা টরেস ইন্ট্রোডিউস করেছে, এবং I would say that majority of the large tech companies have now adopted that. So পিএলজির আগে there was design thinking, তারপরে আসলো এবং ডিজাইন স্প্রিন্টস, এরপরে পিএলজি আসলো, এবং পিএলজির পরে এখন যেমন কন্টিনিউয়াস ডিসকভারি হ্যাবিটস এর যে ফ্রেমওয়ার্কটা অপরচুনিটি সলিউশন ট্রি, এইটা অনেকেই ইউজ করছে। ইনফ্যাক্ট অল দ্য লার্জ কোম্পানিজ দে আর ইউজিং opportunity solution trees to identify what are some of the potential opportunities that they should look into for doing product discovery. Does that answer your question, Rehan? Exactly, man. Because my next question was how to find the product discoveries actually. আপনি ওইটার আনসারটা হচ্ছে দিয়ে দিয়েছেন যে কোন কোন ফ্রেমওয়ার্ক গুলো আসলে we can use actually. ওকে ভাইয়া, এই জায়গাতে আমার যেহেতু হচ্ছে আপনি মাইস্পেস এন্ড হচ্ছে ফেসবুকের এক্সাম্পলটা বা কেস স্টাডিটা হচ্ছে নিয়ে আসছেন, যে যখন ফেসবুক ইন্ট্রোডিউস হয়েছিল তখন
মাই স্পেসের হয়তো 500 গুণ বেশি অডিয়েন্স ছিল, বাট থ্রু আউট দ্য টাইম, থ্রু দ্য প্রোডাক্ট ডিসকভারি, ফেসবুক হ্যাজ ব্রট লট অফ ইনোভেশনস ইন দেয়ার প্রোডাক্ট, যেটা ইউজাররা পছন্দ করছিল, অ্যান্ড দ্য নাম্বার অফ দ্য ইউজার্স ওয়ার অলসো গ্রোয়িং। ওকে, সো ভাই এই জায়গাতে আমার একটা কোশ্চেন চলে আসে একদম এই কেস স্টাডি থেকেই, সেটা হচ্ছে ভাই যে প্রোডাক্ট ডিসকভারি কি আসলেই প্রোডাক্ট মার্কেট ফিট এই স্টেজটা পর্যন্ত একটা প্রোডাক্টকে নিয়ে যায় কিনা, এই জায়গাতে একটু আমি অডিয়েন্সকে বলতে চাই যে প্রোডাক্ট মার্কেট ফিট বলতে যেটা বোঝায় যে একটা প্রোডাক্ট তো তৈরি হয় বেসিক্যালি একটা মার্কেটের জন্য বা একটা কাস্টমারের জন্য। তো কাস্টমার এক্সাক্ট যে জিনিসটা চাচ্ছে সেটা যদি ওই প্রোডাক্টটা ফুলফিল করতে পারে, তখন সে তাকে বলা হয় যে প্রোডাক্ট মার্কেট ফিট, মানে প্রোডাক্টটা মার্কেটের অনুযায়ী আর কি। ওকে, তো এটাকে বলা হয় বেসিক্যালি প্রোডাক্ট মার্কেট ফিট। তো এই জায়গাতে হচ্ছে ভাই আমার কোশ্চেনটা যে প্রোডাক্ট ডিসকভারি কি আসলে একটা প্রোডাক্টকে প্রোডাক্ট মার্কেট ফিট বা পিএমএফ পর্যন্ত নিয়ে যাওয়ার সেই অ্যাবিলিটিটা রাখে কিনা, এটা যদি ভাই একটু আমাদের সাথে শেয়ার করতেন। অফকোর্স শর্ট অ্যান্সার হচ্ছে ডেফিনেটলি। ইনফ্যাক্ট প্রোডাক্ট ডিসকভারি ইজ দ্য লার্জার পিকচার। সো এরই ধরেন একদম শুরুর দিকে ধরেন ইউ কেম আপ উইথ অ্যান আইডিয়া, রাইট? লেটস সে আপনারা হয়তো একদম শুরুতে যখন আপনারা ওস্তাদের কথা চিন্তা করছিলেন, আপনারা দেখছিলেন যে আচ্ছা ঠিক আছে মার্কেটে আপস্কিলিং এর হয়তো একটা নিড আছে। সো ওই নিড থেকে তখন ইউ ওয়ান্টেড টু ভ্যালিডেট দ্যাট নিড, রাইট? সো এই যে আপনি যে নিডটা ভ্যালিডেট করার জন্য যে চেষ্টাটা করছিলেন, this is also a part of product discovery কিন্তু that was your step one towards discovering যে আচ্ছা ঠিক আছে what can be done with the product. So এখন যেমন এইটার অনেকগুলো ওয়ে আছে। সো অনেকে অনেক রকম ওয়ে ইউজ করে, কেউ ডিজাইন থিঙ্কিং মেথোডোলজি ইউজ করে, কেউ ডিজাইন স্প্রিন্ট ইউজ করে, কেউ পিএলজি ইউজ করে, কেউ কন্টিনিউয়াস ডিসকভারি হ্যাবিটস এর নতুন ফ্রেমওয়ার্কটা ইউজ করে। সো I would say in 2023, মানে there nothing beats opportunity solution tree because that's very easy to comprehend, very easy to communicate with everybody. এবং let's say you have an idea এবং ওই আইডিয়াটা নিয়ে if you start building an opportunity solution tree and start validating that, you will actually the first stage or first validation that you will get will be product market fit. এবং ওই প্রোডাক্ট মার্কেট ফিটের পর থেকে আসলে if you keep on continuing growing that tree, you basically are continuing growing towards your product. So yes, short answer, product discovery significantly impacts product market fit. গট ইট ভাইয়া। আচ্ছা ভাই, যেহেতু আমরা প্রোডাক্ট ডিসকভারি ফ্রেমওয়ার্ক নিয়ে হচ্ছে একটু কথাবার্তা বলছি, অলরেডি একটা কমেন্ট চলে আসছে, কমেন্ট আমি একটু নাও ট্রাই করি। সেটা হচ্ছে ফর এ স্মল স্কেল স্টার্টআপ হোয়াট ক্যান বি দ্য বেস্ট প্রোডাক্ট ডিসকভারি ফ্রেমওয়ার্ক টু অ্যাডপ্ট। ভাই স্মল স্কেল এটা আমি ধরে নিতে পারি আর্লি স্টেজ কোনো একটা স্টার্টআপের জন্য। ওকে, আমি যেটা বলবো অপরচুনিটি সলিউশন ট্রি এর উপরে কিছু নাই অনেস্টলি স্পিকিং। মানে 2023 সালে দাঁড়িয়ে নাথিং বিটস অপরচুনিটি সলিউশন ট্রি। দেয়ার আর so many different ways you can employ design thinking, you can use design sprints, but these are all very skewed framework. এটা particular idea আছে, ওই আইডিয়াটাকে ভ্যালিডেট করার জন্য you use design sprint. বা ডিজাইন থিঙ্কিং ইজ মোর ফর বিজনেস এক্সিকিউটিভস যারা কিনা যে আই এম আ বিগ অ্যাডভোকেট অফ ডিজাইন থিঙ্কিং। সো যেটা হয় যে আমি যখন আমার কোনো বিজনেস স্টেক হোল্ডারদের সাথে ডিল করার চেষ্টা করি, তখন আমি ওদেরকে ডিজাইন থিঙ্কিং ওয়ার্কশপের মধ্যে দিয়ে নিয়ে যাই, যাতে করে ইটস দে আন্ডারস্ট্যান্ড হোয়াট উই আর ট্রাইং টু থিঙ্ক থ্রু। But for a small scale startup, it should all start from the opportunity solution tree. So কারণ opportunity solution tree টাকে এভাবে ডিজাইন করা হয় যে ফার্স্টে you think of the outcome. এর মানে হচ্ছে you saw a problem, so আসলে এই প্রবলেমটার সলিউশন স্টেটটাকে সবার আগে বা সলভড স্টেটটাকে চিন্তা করা হয়। আচ্ছা ঠিক আছে, এই প্রবলেমটা যদি সলভ করতে হয় ফর 10 পিপল, তাহলে আসলে হোয়াট আর দ্য 10 থিংস দ্যাট আই নিড টু ডু। ওকে, দিস আর দ্য থিংস দ্যাট আই নিড টু ডু। এই কাজগুলো করার জন্য আসলে আমার কি টাইপের সলিউশন ডিজাইন করা উচিত, আমার এই টাইপের সলিউশন ডিজাইন করা উচিত। আচ্ছা, এই টাইপের সলিউশন বানানোর জন্য আমার কি কি জিনিসপত্র ভ্যালিডেট করা উচিত, আমার এই জিনিসপত্র ভ্যালিডেট করা উচিত। So then once you have written that down, এবং তারপর যখন from ground up you are working towards that, so once you build your solution, you know that your solution is directly tied with the outcome that you have had initially thought of, right? So that significantly impacts how you work. So এটা আসলে ওই লসটাকে অনেক মিনিমাইজ করে, গো টু মার্কেটটাকে অনেক তাড়াতাড়ি করে এবং makes you think more logically.
কারণ যেই মানুষটা সেলস নিয়ে ফোকাসড, যেই মানুষটা অপারেশন নিয়ে ফোকাসড, যেই মানুষটা টেকনোলজি নিয়ে ফোকাসড এবং যেই মানুষটা প্রোডাক্ট নিয়ে ফোকাসড, চারজন কিন্তু আসলে একই বিজনেসের চারটা ডিফারেন্ট পার্সপেক্টিভকে দেখছে। কেউ টেকনোলজি পার্সপেক্টিভ দেখছে, কেউ সেলস পার্সপেক্টিভ দেখছে, কেউ অপারেশন পার্সপেক্টিভ দেখছে, আর কেউ প্রোডাক্ট পার্সপেক্টিভ দেখছে। বাট এই চারজনকে আসলে ইউনিফাই করে হচ্ছে এই অপরচুনিটি সলিউশন ট্রি, বিকজ চারজনের জন্য অপরচুনিটি সলিউশন ট্রিটা কিন্তু সেম, বাট আউটকাম তো আসলে সেম। সো ওইভাবে যদি চিন্তা করা যায়, দিস ইজ আ মাচ বেটার ফ্রেমওয়ার্ক টু ট্রাই আউট। থ্যাংকস ভাইয়া, থ্যাংকস। ওকে ভাইয়া, একটু যদি এতে আসি, সেটা হচ্ছে ভাইয়া মানে কোনো একটা কোম্পানিতে, কোম্পানি একটু নামিয়ে রাখি। ওকে, থ্যাংকস ভাইয়া। সো কোনো একটা কোম্পানিতে যদি একটা প্রোডাক্ট টিম থাকে, যেহেতু আমরা একটু স্মল স্কেল নিয়ে কথা বলে আসছি, প্রোডাক্ট টিম তো থাকে নর্মালি। সো প্রোডাক্ট টিমটা আসলে ভাইয়া কন্টিনিউয়াস প্রোডাক্ট ডিসকভারির সাথে আসলে কিভাবে এনগেজ হতে পারে, এই বিষয়টা যদি একটু বলতে, বিকজ আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। বিকজ মানে এইটা এমন একটা কোশ্চেন বা এটা এমন একটা আলোচনা যেটা থেকে আপনি আসলে আজকে সেশনটা শেষ হওয়ার পরেই হয়তোবা আপনার নিজের প্রোডাক্টে সেটা অ্যাপ্লাই করতে পারবেন আর কি, যে প্রোডাক্ট টিম আসলে কিভাবে প্রোডাক্ট ডিসকভারির সাথে এনগেজ হতে পারে। অ্যাবসলিউটলি। সো এই ব্যাপারে আমি যেটা বলবো যে এই এগেইন ইন্সপায়ার্ড বাই দি কন্টিনিউয়াস ডিসকভারি হ্যাবিটস, লেটস সে স্ট্রাকচার বা অপরচুনিটি সলিউশন ট্রি স্ট্রাকচারে টেরেসা টরেস টক্স অ্যাবাউট প্রোডাক্ট ট্রিও। সো ওয়ান অফ দ্য বিগ চ্যালেঞ্জেস যেটা আসলে সবাই ফেস করে সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে টেকনোলজি টিম বা ইঞ্জিনিয়ারিং টিম তাদের মতো করে ইঞ্জিনিয়ারিং ডিসিশনস গুলো নিচ্ছে, ডিজাইন টিম তাদের মতো করে ডিজাইন গুলো করছে, প্রোডাক্ট টিম তাদের মতো করে ডিসিশন গুলো নিচ্ছে, এবং বিজনেস টিম তাদের মতো করে এক্সপেকটেশনস গুলোকে সেট করছে। চারজন চার ভাবে কাজ করছে। সো এই চার ভাবে কাজ করাটাকে অ্যাভয়েড করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ টু সর্ট অফ অ্যাড্রেস দ্যাট ইস্যু ইজ সামথিং কল্ড আ প্রোডাক্ট ট্রিও। সো প্রোডাক্ট ট্রিও জিনিসটা হচ্ছে যে টেকনোলজি রিপ্রেজেন্টেটিভ, সেটা একজন ডেভেলপার হতে পারে, টিম লিড হতে পারে, সিটিও হতে পারে, প্রোডাক্ট রিপ্রেজেন্টেটিভ যে কিনা একজন প্রোডাক্ট ম্যানেজার হতে পারে, অথবা লেটস সে দ্য সিইও অফ দ্য কোম্পানি হতে পারে, হাউএভার ইউ থিঙ্ক অফ ইট, অ্যান্ড ডিজাইন রিপ্রেজেন্টেটিভ, সেটা সেটা একজন ডিজাইনার হতে পারে, সেটা একজন let's say design manager hote pare, someone who deals with design. So someone who deals with technology, someone who deals with product, and someone with who deals with design, ei tinjon should come together and take every product decisions. মানে হচ্ছে যে কোনো ডিসিশন শুড নট বি টেকেন সিঙ্গেল হ্যান্ডেডলি। এবং এটাতে সুবিধাটা যেটা হচ্ছে যে প্রোডাক্ট ম্যানেজার যারা, দে আর দ্য রেসপন্সিবল পিপল টু অ্যাকচুয়ালি কমিউনিকেট or translate the business requirements into technology and design requirements. So they are the ones who are facing the customers, facing the stakeholders. So business, whatever business goals that we end up deciding, যাচ্ছে ঠিক আছে, আমাদের টার্গেট হচ্ছে আমাদের সেলস বাড়াতে হবে, অথবা আমাদের টার্গেট হচ্ছে আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশন ইনক্রিজ করতে হবে, সামথিং অর দি আদার, এই ইনফরমেশন গুলো প্রোডাক্টের কাছে থাকে। Technology knows how the product is performing right now, এটা টেকনোলজিক্যাল ব্যাকলগ আছে কিনা, এটা আদৌ টেকনিক্যালি এটা কেপেবল কিনা, এবং ডিজাইন হচ্ছে ওভারআর্চিং, আচ্ছা ঠিক আছে, if this is the problem statement that I need to solve, and if this is the technology that I have, what sort of design should I propose? So এই তিনজনে মিলে যদি একটা ডিসিশনে আসে, তাহলে আসলে মিসকমিউনিকেশনের জায়গাটা কমে যায়, মিসম্যাচ অফ এক্সপেকটেশনস হওয়ার জায়গাটা অনেক কমে যায়, এবং কাজের ভিতরে অনেক ক্লিয়ারিটি আসে। সো আমরা যদি এইভাবে একসাথে তিনজনে মিলে যদি ডিসিশন গুলো নিতে পারি, সো এটার একটা বড় মানে লেটস সে এটার কাজ এর এক্সাম্পল এরকম হতে পারে যে লেটস সে যেমন ধরেন আমার অর্গানাইজেশন উই হ্যাভ 15 প্রোডাক্ট ম্যানেজার্স এন্ড উই হ্যাভ 6 ডিফারেন্ট ওয়ার্কিং টিমস। সো আমার টিমে যেমন আই হ্যাভ টু আদার প্রোডাক্ট ম্যানেজার্স রিপোর্টিং টু মি অ্যাজ ওয়েল। সো আমার টিমে যখনই আমরা কোনো কাজ করি, এনি অফ আস, এনি অফ দ্য থ্রি অফ আস, আমি অথবা আমার দুই প্রোডাক্ট ম্যানেজার প্লাস আমাদের যে টেক লিড প্লাস আমাদের যে ডিজাইন লিড, আমরা তিনজনে মিলে কোন একটা প্রোডাক্ট ডিসিশন গুলো নেই। এতে যেটা হয় যে এট দি এন্ড অফ দ্য ডে অল থ্রি অফ আস ওন দ্য ডিসিশন টুগেদার। সো ব্যাপারটা এরকম না যে আচ্ছা ঠিক আছে, ওকে এটা আমার দোষ না, এটা টেকনোলজির দোষ, এটা আমার দোষ না, এটা ডিজাইনের দোষ, এইটা হওয়ার আসলে কোনো সুযোগ থাকে না। সো দিস আই উড সে ইজ মানে
I have been trying it for over 2 years now, and I have been super successful with it. So I will definitely preach that this can be the way to go forward. Thanks, Bhaiya. And my last question for the product discovery side, shed some light on the product discovery tools like Jira, Mixpanel, Slack, GA4, Hotjar. That's it, আর কি ভাই। এটা যদি একটু Of course. ইয়ে করতে যে So কোন কোন টুলস আমরা চালাই করতে পারি। টুলগুলোকে আসলে আমাদেরকে মানে জিনিসটাকে এভাবে চিন্তা করা উচিত যে টুল স্ট্র্যাটেজিকে অথবা আমাদের এক্সিকিউশনকে হেল্প করতে সাহায্য করে। সাহায্য করার জন্য হোয়াট এভার টুল দ্যাট ইজ রিকোয়ার্ড উই শুড ইউজ দ্যাট। সো জিরার ব্যাপারটা হচ্ছে যে জিরা বলেন বা এই টাইপের যে কোনো লেটস সে লিনিয়ার যেমন অনেকে এখন ইউজ করছে, এর আগে অনেকে আসানা ইউজ করতো, অ্যাসেম্বলা ইউজ করতো। সো এটা আসলে ইউজ করা হয় টু ট্র্যাক আমাদের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস গুলা। আমরা আমাদের টেকনিক্যাল ডকুমেন্টেশনস গুলা বা প্রোডাক্ট ডকুমেন্টেশনস গুলা সাধারণত জিরায় লিখে থাকি টিকিটের মাধ্যমে, এবং ইটস আ ভেরি ইজি ওয়ে টু ম্যানেজ। লেটস সে আমরা যখন স্ক্রাম অথবা কানবান ওয়েতে অ্যাজাইল সফটওয়্যার ডেভেলপ করছি, this is a very easy way to asynchronously manage the technical tasks that needs to be done. Personally, if you ask me, I use Jira not just for technological stuff, but also for design and my own personal use as well. So আমিও যদি কখনো কোনো একটা কাজ পার্টিকুলার কাজ করতে চাই, সেটা আসলে আমি জিরা ইউজ করি। সো I use Jira as my own personal to do list বলতে পারেন। So I have different projects, এবং different project গুলোতে there are certain things that are private that I only see myself, and there are a lot of tools, lot of projects, excuse me, that is shared across the let's say universe. So ওইভাবে আসলে I communicate with all my stakeholders. তারা যদি জানতে চায় আমার প্রজেক্টের কি অবস্থা, আমি আমার জিরা বোর্ডটা খুলে দেখাই দিতে পারি যে this is where we are at and these are the things that we are working for. So that is Jira for me. On the other hand, let's say whenever it comes to collecting data, আমাকে বিভিন্ন রকমের ডেটা কালেক্ট করতে হচ্ছে, তখন আসলে গুগল অ্যানালিটিক্স অথবা হটজারের মতো টুলগুলো অনেক বেশি কাজে দিচ্ছে। আমি যেমন পার্সোনালি অপটিমাইজলি ইউজ করি এবি টেস্ট করার জন্য। সো তারপরে গ্রোথ বুক ইউজ করি এবি টেস্ট করার জন্য। সো দ্যাট ইজ অলসো ওয়ান টুল। আর মানে ডেটা কালেক্ট করার জন্য আসলে আই অলওয়েজ ইউজ মাল্টিপল টুলস। সো উই ইউজ GA4, গুগল অ্যানালিটিক্স 4, দ্য লেটেস্ট ভার্সন অফ গুগল অ্যানালিটিক্স, এবং এর পাশাপাশি উই অলসো ইউজ অ্যামপ্লিটিউড ইভেন্ট ডেটা কালেক্ট করার জন্য। হটজার ইজ আ ভেরি গুড টুল যদি আপনার কোনো ওয়েব প্রোডাক্ট থেকে থাকে। আপনার ওয়েব প্রোডাক্টে আপনি আই ট্র্যাকিং বা হিট ম্যাপ গুলা দেখার জন্য আসলে একটা ইউজার রিয়েল লাইফে কোন বাটনটাতে বেশি চাপ দিচ্ছে বা আদৌ চাপ দিচ্ছে কিনা, কোন জায়গাটাতে স্ক্রল করে বেশি থাকতেছে অথবা আদৌ থাকতেছে কিনা। সো মানুষজনের আসলে ক্লিকিং এর হিট ম্যাপ গুলা, আই বলকে ট্র্যাক করা, ইভেন্ট গুলাকে লগ করা, এগুলোর জন্য হটজার ইজ এন এক্সেলেন্ট টুল। সো এই টুলগুলো সাধারণত আমি লেটস সে এই সব কাজে ইউজ করে থাকি। আর এছাড়া ইন্টারনাল কমিউনিকেট করার জন্য দেখা যাচ্ছে যে আসলে ইমেইল ইজ আ ভেরি ভেরি এজ ওল্ড টেকনোলজি, রাইট? সো আমরা যেমন মাইক্রোসফট টিমস অথবা স্ল্যাক সাধারণত ইউজ করে থাকি রিয়েল টাইম কমিউনিকেট করার জন্য। সো আমাদের পুরা কোম্পানিতে উই ওয়ার ইউজিং স্ল্যাক। লাস্ট মান্থে উই মাইগ্রেটেড ইনটু টিমস because we all wanted to migrate into Microsoft Stack. That's the core reason. So this is also a very good tool to stay in touch on a real time basis. আমরা মনে করতে পারি যে ভাই আমরা তো 2-3 জনের একটা স্টার্টআপ, আমরা সবাই মিলে মেসেঞ্জারে কথা বলতেছি অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতেছি। Ideally you can do that, but I would highly recommend not to do that because that loses the entire professionalism aspect of the product building process. So সেজন্য I would highly recommend using a dedicated communication tool. যেমন আগে মানুষজন মাইক্রোসফট কমিউনিকেটর ইউজ করতো, সেটাই ইভলভ হয়ে এখন যেমন স্ল্যাক চলে আসছে, মাইক্রোসফট টিমস চলে আসছে। আগে মানুষ গুগল চ্যাট ইউজ করতো, এখন যেমন ওখান থেকে মানুষজন বের হয়ে আসছে। সো আই উড হাইলি রেকমেন্ড ইউজিং a tool like Slack because then all official communication, all cross-functional team communication you can keep under one particular product. Got it, ভাইয়া। থ্যাংক ইউ। সো এটা ছিল বেসিক্যালি আমার কোয়েশ্চেন অ্যান্ড কমেন্টসে যে কোয়েশ্চেনগুলো ছিল সেটা আমরা মোটামুটি হচ্ছে নিয়ে ফেলছি। সময়ও শেষের দিকে, আমরা খুব বেশি আর দেরি করবো না। শাদমান রহমান ভাইকে অনেক অনেক ধন্যবাদ
বেসিক্যালি বাংলাদেশের প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে একটু কম কথাবার্তা হয়, অ্যান্ড হচ্ছে আমরা সেই কথাবার্তাটা শুরু করলাম। সো থ্যাংক ইউ সাদমান ভাই, আপনার এত ব্যস্ততার মধ্যেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। অডিয়েন্সকে অনেক ধন্যবাদ, তার বেশ কিছু ভালো ভালো কোর্সেস তারা আসলে করেছেন। সো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো একটা সেশনে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। সাদমান ভাইকে আবারও গ্র্যাটিটিউড, এন্ড থ্যাংক ইউ। গুড নাইট এভরিওয়ান। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম।